সুন্দরগড় জঙ্গলে টোনা তার স্ত্রী টুনি এবং তার একমাত্র ছানা টুনটুনকে নিয়ে বাস করত। টোনা সামান্য কলা ব্যবসায়ী ছিল। সে কলা বিক্রি করে যা টাকা পেত তা দিয়ে কোনো রকমে তাদের সংসার চালাতো। কি গো, তোমার কি হয়েছে? এভাবে মন খারাপ করে বসে আছো যে? আজ তাহলে ভালো বেচা কেনা হয়নি? সব কলাই বিক্রি হয়েছে, কিন্তু তুমি তো জানো আমি শহরের ব্যবসায়ীদের কাছ থেকে কলা কিনে এনে বিক্রি করি, আর এতে অনেক খরচ হয়ে যায়। সেই হিসেবে কলা বিক্রি করে তেমন লাভ হচ্ছে না গো। যদি নিজের জমিতে কলা চাষ করে বিক্রি করতে হতো তাহলে ভালোই লাভ হতো। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। নিজের জমিতে কলা চাষ করে বিক্রি করলে তাহলে আর শহরে যেতে হতো না, আর খরচও কম পড়তো। শোনো, বলছি কি, আমাদের বাড়ির পাশে যে ছোট্ট জমিটা পড়ে আছে, তুমি বরং ওখানেই কলা চাষ করো। কি বলছো টুনি? কলা চাষ করব? তাহলে তো অনেক টাকার প্রয়োজন। এত টাকা কোথায় পাবো টুনি? হ্যাঁ গো, বলছি কোনো চিন্তা করো না, আমার কাছে জমানো কিছু টাকা আছে। তুমি না হয় তাই দিয়ে কিছু কলা গাছের চারা কিনে এনো আর চারাগুলো জমিতে রোপণ করো, কেমন? টোনা আর টুনি যখন এসব কথা বলছিল তখন সেখানে তাদের মেয়ে টুনটুন চলে আসে। বাবা, ও বাবা, তুমি কলা চাষ করবে? কি মজা, কি মজা, আমি কলা খাবো। আরে আমার টুনটুন মাঝে, হ্যাঁ মা, অবশ্যই খাবি, তুই তো আমার লক্ষ্মী মা। বাবা, ও বাবা, তুমি আমাকে একটা নতুন জামা কিনে দেবে বাবা? আচ্ছা মা, কিনে দেব। এবার তুমি স্কুলে যাও, এবার কিন্তু প্রথম হতে হবে, তবেই কিন্তু জামা কিনে দিব। আচ্ছা বাবা, ঠিক আছে, এখন তাহলে আমি স্কুলে যাই। এভাবেই তাদের তিনজনের দিন কাটছিল। এরপর টোনা তার স্ত্রীর কথা মতো তাদের জমানো টাকা আর কিছু টাকা লোন নিয়ে তার জমিতে কলার গাছ রোপণ করে আর দিনরাত পরিশ্রম করে কলা গাছের যত্ন নিতে থাকে। আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায় আর কলা গাছগুলো বড় হয়ে যায় আর কলা গাছগুলোতে কলা ধরে। দেখেছো গো টুনি, কলার ফলন কত ভালো হয়েছে। আমাদের আর কোনো চিন্তা থাকবে না, আমাদের অভাবও থাকবে না, আমরা অনেক ভালো থাকবো গো। হ্যাঁ গো, ঠিকই বলেছ, এবার আমরা অনেক ভালো থাকবো। আর যেসব গাছের কলা পেকেছে তা নিয়ে বাজারে চলে যাও। এরপর টোনা পাকা কলাগুলো নিয়ে বাজারে চলে যায় আর খুব তাড়াতাড়ি সব কলা বিক্রি হয়ে যায়। দেখেছো গো, আজ আমি কত টাকা পেয়েছি। আজ নিজের জমিতে চাষ করেছি বিধায় এত টাকা লাভ করতে পেরেছি। টুনি, আমার খুব খিদে পেয়েছে গো, চলো আমায় খেতে দিবে। আচ্ছা, তুমি ঘরে চলো, তোমায় আমি খেতে দিচ্ছি। এরপর তারা খেতে বসে আর এভাবেই তাদের ভালো দিন কাটছিল। একদিন হঠাৎই ওই বনে অনেক ঝড় বৃষ্টি হয় আর বনের অনেক ক্ষতি হয়। ঝড় বৃষ্টি কমে যাওয়ার পর টোনা যখন তাদের জমিতে যায়, সেখানে গিয়ে টোনা হতাশ হয়ে যায়, কেননা তার জমির সব কলা গাছ ভেঙে পড়েছিল। হায় উপরওয়ালা, আমার একই সর্বনাশ হয়ে গেল, সব কলা গাছগুলো তো ভেঙে গেছে আর এসব কলা গাছের কলাগুলো তো নষ্ট হয়ে গেছে। হে উপরওয়ালা, এখন আমি কি করব আর কিভাবেই বা সংসার চালাবো? আর বাসায় গিয়েই বা কি বলবো? আমার কি হয়ে গেল আর আমার এত কষ্ট সব বিফলে গেল। এসব বলে টোনা কাঁদতে কাঁদতে তার বাসায় চলে যায় আর টুনিকে সব কথা খুলে বলে। এসব ঘটনায় টোনার সংসারে অনেক অভাব দেখা দেয়। ও মা, আমার অনেক খিদে পেয়েছে মা, অনেক খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না গো। খিদেতে যে পেটটা খুব ব্যথা করছে, কিছু খাবার খেতে দাও না মা। মারে, ঘরে যে কোনো খাবার নেই আর তোর বাবার তো কোনো রোজগারও নেই, কি করে তোকে খাবার দেই মা? কি গো, তুমি কি দেখছো আমাদের ছানাটা খাবারের জন্য কিভাবে কাঁদছে? কি করব বলো টুনি, আমি তো কিছুই ভেবে পাচ্ছি না গো। এ কথা বলে টোনা মন খারাপ করে সেখান থেকে চলে যায় আর যেতে যেতেই মনের অজান্তে অন্য একটা জঙ্গলে চলে আসে। কি ব্যাপার, এটা আমি কোথায় চলে এলাম? এ তো দেখি দক্ষিণের জঙ্গল, কখন যে মনের ভুলে এখানে চলে এসেছি।
বুঝতেই পারিনি। এসব কথা বলতেই টোনার কানে কিছু আওয়াজ ভেসে আসে, আর টোনা সেই আওয়াজ অনুসরণ করে যেতে থাকে। আর হঠাৎই দেখতে পায় এক ঈগল তান্ত্রিক এক পাখির রানীকে খাঁচায় বন্দি করে কি জানি একগুলো মন্ত্র পড়ছে। মনে হচ্ছে ওই শয়তান তান্ত্রিক পাখির রানীকে আটকে রেখেছে। ওই পাখির রানীকে আমার সাহায্য করা উচিত। এই বলে টোনা একটি বড় লাঠি নিয়ে তান্ত্রিকের কাছে চলে যায় আর তাকে লাঠি দিয়ে মারতে থাকে। আর মার খেতে খেতে তান্ত্রিক জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। এরপর টোনা পাখির রানীকে মুক্ত করে। তুমি সত্যি খুব ভালো গো। আজ তুমি যদি আমাকে সাহায্য না করতে, ওই তান্ত্রিক আমাকে বলি দিয়ে দিত। তোমাকে যে কিভাবে ধন্যবাদ দিব। তা তুমি এই জঙ্গলে কেন এসেছো? আসলে আমি অনেক চিন্তায় ছিলাম, তাই কখন যে জঙ্গলের ভিতরে চলে এসেছি তা বুঝতেই পারিনি। আমার বাসা পাশের জঙ্গলেই। এরপর টোনা তার সব কষ্টের কথা পাখির রানীকে খুলে বলে, আর পাখির রানী এসব শুনে অনেক কষ্ট পায়। তুমি কোনো চিন্তা করিও না, আমি তোমাকে সাহায্য করব। কারণ তুমি আমার জীবন বাঁচিয়েছো, আর তোমার সাহায্য করতে পারলে আমার অনেক ভালো লাগবে। এরপর পাখির রানী টোনাকে একটা বীজ দেয়। শোনো, এটা কোনো সাধারণ বীজ নয়, এটা একটা জাদুর বীজ। এই জাদুর বীজ তুমি তোমার বাসার আঙ্গিনায় রোপণ করবে, আর এই বীজটা দিয়ে তুমি তোমার সব সমস্যা সমাধান করতে পারবে। এসব বলে পাখির রানী সেখান থেকে অদৃশ্য হয়ে যায়, আর বীজটি নিয়ে টোনা বাসায় চলে যায়। কি গো, তুমি এখন ফিরলে? তোমার হাতে ওটা কি গো? খাবার নিয়ে এসেছো নাকি? না গো টুনি, আমি কোনো খাবার আনিনি, কিন্তু এটা আমি একটা জাদুই বীজ নিয়ে এসেছি। তারপর টোনা টুনিকে সব কথা খুলে বলে, আর বীজটি তাদের আঙ্গিনায় রোপণ করে। আর হঠাৎই বীজটি রোপণ করার সাথে সাথে সেখানে একটি বড় কলা গাছ হয়, আর সেই কলা গাছে কলার পরিবর্তে ডালিম ধরা ছিল। এ দেখে টোনা ও তার স্ত্রী ভীষণ অবাক হয়ে যায়। কি গো, এসব কি দেখছি গো? আমার তো একদমই বিশ্বাস হচ্ছে না। কলা গাছে কলার পরিবর্তে ডালিম ধরে আছে, এটাও কি সম্ভব? হ্যাঁ গো, এজন্যই তো পাখির রানী বলেছিল এটা একটা জাদুই অদ্ভুত বীজ। না হলে কি আর এমন হতো বলো? সত্যি এই গাছ তো বড়ই অদ্ভুত। টোনা আর টুনির এসব কথা শুনে সেখানে টুনটুন চলে আসে, আর কলা গাছে তো ডালিম দেখে টুনটুনও ভীষণ খুশি হয়। মা মা, ও মা, কলা গাছে ডালিম ধরেছে, আমি খাবো মা, আমাকে একটা ডালিম পেড়ে দাও না মা। আচ্ছা মা, দাঁড়া দাঁড়া, আমি ডালিম ছিঁড়ে দিচ্ছি, আর দেখি ডালিমগুলো ভালো কিনা। এরপর টুনি গাছ থেকে একটা ডালিম ছিঁড়ে নেয়, আর ফেটে দেখে আরো অবাক করা কাণ্ড। কেননা ডালিমের ভিতরে দানাগুলো ছিল হীরের। তা দেখে টুনি, হ্যাঁ গো শুনছো, এ কি অবাক করা কাণ্ড! ডালিমের ভেতরে দানাগুলো তো হীরের। এসব পাখি রানীর জাদুর খেলা গো। আর থেকে আমরা অনেক ভালো থাকবো, আমাদের আর অভাব থাকবে না গো। আমার যে খুব খুশি লাগছে। এরপর টোনা ডালিমের ভেতরের সব হীরের দানাগুলো বিক্রি করে অনেক টাকা পায়, আর অনেক লাভবান হয়। তো বন্ধুরা, আজকে আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। নানা রঙের পাখিরা বসবাস করত। ওই বনের পাখিরা খুব মিলেমিশে বাস করত। কারো বিপদ এলে সবাই এগিয়ে এসে সাহায্য করত। ওই বনের রাজা ছিল ঈগল, আর রাজা ঈগলও তার প্রজাদের অনেক ভালোবাসতো। একদিন ওই বনের দুষ্ট ঈগল অন্য বনের এক টুনির ছানাকে ধরে নিয়ে আসে খাওয়ার জন্য। অনেক দিন হলো কোনো পাখির ছানা খাইনি, আজকে এই ছানাটাকে মজা করে খাবো। আর দেরি না করে তাড়াতাড়ি বরং বাসায় যাই। এই বলে ঈগল টুনির ছানাকে নিয়ে উড়তে থাকে। উড়তে উড়তে ঈগল টুনির ছানাটাকে নিয়ে তার বাড়িতে আসে। আর বাসায় এসে ঈগল, ওহ বাবা, কত পথ পাড়ি দিয়ে আসলাম, আমার শরীরটা খুব ক্লান্ত লাগছে। আমি একটু আগে রেস্ট নেই, তারপরে উঠে এই টুনির ছানাটাকে মনের সুখে খাবো। এই বলে ঈগল বিশ্রাম নিতে থাকে।
আর বিশ্রামের এক পর্যায়ে ঈগল ঘুমিয়ে পড়ে আর পাখির ছানা সুযোগ পেয়ে সেখান থেকে চলে যায়। আসলে পাখির ছানাটি সেই দিন ডিম থেকে বের হয়েছে আর তার মা তাকে রেখে খাবার খুঁজতে গিয়েছে। আর এই সুযোগে ঈগল তাকে খাওয়ার জন্য ধরে নিয়ে এসেছিল। ছানাটি ঈগলের খপ্পর থেকে বের হয়ে তার মাকে খুঁজতে থাকে। মা, ও মা, কোথায় তুমি? আমার কাছে এসো মা, আমার যে একা একা ভীষণ ভয় করছে। মা, কোথায় তুমি মা? এই বলে বাচ্চাটি বনে হাঁটছিল আর তার মাকে অনেক খুঁজছিল। এদিকে শালিক, মিষ্টি টিয়ে আর বিউটি পায়রা কথা বলা বলি করছিল। জানো দিদি, আমার শালু না বিরিয়ানি খেতে খুবই ভালোবাসে, তাই আমি ভাবছি আজকে ওর জন্য একটু বিরিয়ানি রান্না করব। আরে দিদি, বিরিয়ানিও তো আমার কবুতর অনেক ভালোবাসে। অনেক দিন ধরে বিরিয়ানি রান্না করতে বলছে, কিন্তু জানো অলসতার জন্য আমার কিছু রান্না করতে ইচ্ছা করতেছে না। শোনো তাহলে, আমি বলি কি, তুমি তাহলে কবুতরকে কালকে একবার আমার বাড়িতে পাঠিয়ে দিও, আর তুমিও সাথে এসো কিন্তু। কেন শালিক, কেন আসবো তোমার বাড়িতে? ওই যে তুমি বললে না কবুতরের নাকি বিরিয়ানি খেতে ইচ্ছে করেছে, আর আমি তো কালকে আমার শালুর জন্য বিরিয়ানি রান্না করব, তাই তোমরাও এসো কেমন, তোমাদেরও বিরিয়ানি খাওয়াবো। এভাবে তারা একে অপরের সাথে কথা বলছিল। এমন সময় সেই বাচ্চাটি সেখানে আসে আর ওদেরকে বলতে থাকে, আচ্ছা, তোমাদের মধ্যে কে আমার মা? তুমি নাকি তুমি? বলো না আমার মাকে। এসব শুনে সবাই ভীষণ অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে, তুমি কোথা থেকে এসেছো? আর আমরা কেউই তোমার মা নই বাছা। আমি কে সেটা তো আমি নিজেও জানি না, তোমরা কি আমার মাকে চেনো? না না, আমরা তো তোমার মাকে দেখিনি, তুমি বরং সামনে এগিয়ে যাও আর তোমার মাকে খুঁজতে থাকো কেমন। এসব শুনে বাচ্চাটি সামনের দিকে তার মায়ের সন্ধানে চলতে থাকে আর হঠাৎই দেখতে পায় কণিকা কাক আর মিষ্টি টিয়ে কথা বলছে। এরপর বাচ্চাটি সেখানে গিয়েও একই কথা বলে, তোমাদের মধ্যে কে আমার মা? তুমি কি আমার মা হও? এই বাছা, এ তুমি, আর আমি তোমার কোনো মা নই। তাহলে তুমি কি আমার মাকে দেখেছো? তুমি কি আমার মাকে চেনো? না, দেখিনি তো। যখন তোমার মাকে আমি কোনোদিন দেখিনি, তবে তাকে চিনবো কিভাবে? এই শুনে বাচ্চাটা সেখান থেকে চলে যায়। এইভাবে বাচ্চাটা বনের সব পাখিদের জিজ্ঞাসা করে। বাচ্চাটি তার মাকে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে বনের রাজপ্রাসাদে ঢুকে পড়ে। রাজপ্রাসাদে ঢুকে রানীকে দেখে আর তার কাছে যায় আর তাকে গিয়ে বলতে থাকে, তুমি কি আমার মা? না, আমি তোমার মা নই, কিন্তু তুমি কে? কোথা থেকে এসেছো তুমি? এরপর বাচ্চাটা তার সব ঘটনা খুলে বলে। বাচ্চাটার এসব কথা শুনে রানী ইগলির ভীষণ মায়া হয় আর রানী ইগলি বুঝতে পারে যে বাচ্চাটা তার মাকে হারিয়ে ফেলেছে। তাই রানী বাচ্চাটাকে খেতে দিয়ে তার কথা রাজাকে গিয়ে বলে। আর রাজা ঈগল এসব কথা শুনে বলে, রানী, তুমি যা বলছো আমি তোর সবটাই বুঝতে পেরেছি। এখন আমাদের দায়িত্ব হলো বাচ্চাটাকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া। তুমি চিন্তা করো না, আমি কালকেই রাজসভার আয়োজন করব আর সেখানে বনের সব পাখিরা উপস্থিত থাকবে, বুঝেছো? এ কথা শুনে রানী বাচ্চাটির কাছে চলে যায় আর রাজা ঈগল তার সেনাপতিকে বলে বনের সব মা পাখিদের রাজপ্রাসাদে আসতে। পরের দিন বনের সব পাখিরাই রাজপ্রাসাদে উপস্থিত হয়। এই যে ছোট্ট ছানা, এই সব পাখিদের মধ্যে কে তোমার মা? তুমি যাও গিয়ে খুঁজে নাও। এ কথা শুনে বাচ্চাটি সব পাখিদের কাছে যায় আর বলতে থাকে, তোমাদের মধ্যে আমার মনে হয় তুমি আমার মা। না না, তুমি নাকি তুমি? না না, আমরা তোমার মা নই, তোমার মা অন্য কেউ।
এদিকে টুনি তার ছানাকে বাসায় না পেয়ে পাগলের মতো চারিদিকে খুঁজতে থাকে। তাই কোথাও না পেয়ে টুনি নিজের বন ছেড়ে এই বনে চলে আসে, আর এই বনে এসেও তার বাচ্চাকে খুঁজতে থাকে। হে উপরওয়ালা, আমি আর কোথায় কোথায় খুঁজবো আমার বাচ্চা মেয়েটাকে? তুমি আমার বাচ্চাটাকে আমার কাছে ফিরিয়ে দাও। তোমার কাছে আমার একটাই চাওয়া উপরওয়ালা, দেখো না আমার বাচ্চাটাকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। বাচ্চাটাকে খুঁজতে খুঁজতে নিজের ঘর বাড়ি ছেড়ে অন্য বনে চলে এসেছি। তুমি আমার ছানাকে ফিরিয়ে দাও উপরওয়ালা, আমার ছানা কোথায় আছে? টুনি এদিকে ওদিকে খুঁজতে থাকে। এমন সময় টুনির চোখ পড়ে যজ্ঞ কাকের উপর। দাদা, ও দাদা, আপনি কি একটা টুনির ছানাকে এখানে কোথাও দেখতে পেয়েছেন? দেখলে আমাকে একটু বলুন দাদা, দয়া করুন। আরে তুমি ওই বাচ্চার মা, এতদিন কোথায় ছিলে শুনি? বাচ্চাটা যে কিভাবে তার মাকে খুঁজছিল। কি কি বললেন আপনি? আমার ছানা এ বনে আমাকে খুঁজছিল? ও এখন কোথায় আছে দাদা, বলুন আমাকে। ওই বাচ্চাটা আমাদের রাজপ্রাসাদে আছে, তুমি ওখানে তাড়াতাড়ি যাও। এই শুনে টুনি রাজপ্রাসাদে যায়। সেখানে গিয়ে তার বাচ্চাকে দেখতে পায়। মা, মারে, তুই এখানে? আমি তোর মা। আয় মা, আমার বুকে আয়। আমি যে তোকে কত খুঁজেছি আমার সোনা। মা, তুমি এতদিন কোথায় ছিলে মা? আমি তোমাকে কত খুঁজেছি। এরপর টুনি তার বাচ্চাকে নিয়ে নিজের বনে চলে যায়, আর মেয়েকে নিয়ে টুনি অনেক সুখে শান্তিতে বাস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। তার 7 বউকে নিয়ে থাকতো। টোনা, ও টোনা, আজকে তোমার কোনো কাজ নেই নাকি? কেন জানি আজ কালু কাকু তোমাকে কাজ করতে যাওয়ার জন্য ডাকলো না। আসলে কি টুনি, আজ আমাদের সুখী পায়রার বাড়িতে কাজ করার কথা ছিল, কিন্তু সুখী পায়রা নাকি আজ তার বাড়িতে নেই। আজ তাহলে কি করি বলো তো? আমরা তো আর 2-1 জন নই, আমরা তো মোট 8 জন। আজ বুঝি আমাদের না খেয়েই থাকতে হবে টুনি। আহা টোনা, তুমি অযথা কেন এত চিন্তা করছো বলো তো? তুমি তো জানোই আমরা 7 জনই জাদু শক্তি সম্পন্ন। আমাদের যখন যা মন চায় আমরা তো তখন তাই করতে পারি। কিন্তু টুনি, উল্লু প্যাঁচার আশীর্বাদে তোমরা সবাই এমন জাদু শক্তি পেয়েছো, কিন্তু সে তোমাদের এই শক্তি বেশি ব্যবহার করতে নিষেধ করেছেন। সেটা কি তোমাদের মাথায় নেই নাকি? হ্যাঁ। টোনা আর টুনি যখন এসব কথা বলছিল তখনই টোনার বাকি 6 বউ সেখানে চলে আসে। টোনা, ও টোনা, তুমি আমার জন্য এক জোড়া কাচের চুড়ি আনবে গো। জানো তো আমার না কাচের চুড়ি পরার অনেক ইচ্ছে হয়েছে। ঠিক আছে, আমি তোমার জন্য কাচের চুড়ি নিয়ে আসব। তবে বাকি বউরা তোমরাও শুনে রাখো, তোমাদের যা কিছু লাগবে তোমরা একটা লিস্টে আমাকে লিখে দাও। দেখি আজ কাজ খুঁজে যে কটা টাকা পাবো তা দিয়ে তোমাদের সবকিছু এনে দেব। টোনা, তুমি তো জানোই আমরা জাদু করে সবকিছুই আনতে পারি। তবুও তুমি যদি আমাদের এনে দাও তাহলে আমাদের অনেক ভালো লাগে টোনা। এরপর টোনার 7 স্ত্রী তাদের যার যা কিছু লাগবে একটা লিস্টের মধ্যে টোনাকে লিখে দেয়, আর টোনা সেই লিস্ট নিয়ে বাইরে চলে যায়। টোনার 7 বিয়ে করার কারণ হলো টোনার পূর্বপুরুষেরাও 7টা করে বিয়ে করেছিল, এজন্য টোনাও 7টি বিয়ে করেছে। একদিন টোনার 4র্থ স্ত্রী মিনুটুনটুনি বলে, টোনা, কতদিন হলো আমরা কোথাও ঘুরতে যাই না, তবে আজ তুমি আমাদের একটু ঘুরতে নিয়ে যাও না। মিনুটুনটুনির কথায় বাকি বউরাও সম্মতি দেয়, আর টোনা তার 7 বউকে নিয়ে বনের পাশে একটি নদীর কাছে ঘুরতে যায়। আর যেতে যেতে তারা দেখে মিষ্টিটিয়ে নদীর পাশে বসে অঝরে কান্না করছে। সে কি, তোমরা সবাই কি দেখেছো মিষ্টিটির কি যেন হয়েছে? চলো তো আমরা সবাই ওর কাছে যাই আর গিয়ে দেখি ওর কি হয়েছে। হ্যাঁ গো, চলো চলো, আমার মনে হয় ওর কোনো বিপদ হয়েছে। আমাদের উচিত তাকে গিয়ে সাহায্য করা। এরপর তারা সবাই মিলে মিষ্টিটির কাছে যায়।
আর তারা সবাই মিষ্টি টিয়ের কাছে জানতে চাইলে মিষ্টি টিয়ে বলে, আসলে আজকে সকালে আমার মেয়ে আমাকে বলে এই নদীতে স্নান করতে এসেছিল, কিন্তু অনেকক্ষণ হলো ও বাড়িতে ফেরেনি। আমার মনে হয় ও এই নদীতেই ডুবে গেছে। আমার মেয়ে ছাড়া যে আমার এই পৃথিবীতে আর কেউ নেই। আহারে মিষ্টি টিয়ে, তুমি আর কেঁদো না গো, আমি এক্ষুনি এই জল থেকে তোমার মেয়েকে খুঁজে এনে দিচ্ছি। এ কথা বলে টুনি তার জাদু শক্তির মাধ্যমে জলের মধ্যে মিষ্টি টিয়ের ছানাকে খুঁজতে থাকে। আর অনেক খোঁজাখুঁজির পর টুনি ছানাটিকে খুঁজে পেয়ে যায় আর মিষ্টি টিয়েকে তার ছানাকে ফিরিয়ে দেয়। কিন্তু ছানাটি অনেকক্ষণ জলে থাকার কারণে জ্ঞান হারিয়ে ফেলেছিল। তারাও মিষ্টি টিয়ে বোন, আমি তোমার মেয়ের জ্ঞান ফিরিয়ে দিচ্ছি। এই কথা বলে মিনুটুনটুনি জাদু করে মিষ্টি টিয়ের ছানার জ্ঞান ফিরিয়ে দেয়। আর সন্তানকে ফিরে পেয়ে মিষ্টি টিয়ে অনেক খুশি হয়ে যায়। তোমাকে অনেক ধন্যবাদ টুনি, আমার ছানাকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। তবে টোনা, তোমার স্ত্রীরা তো দেখছি সবাই জাদু শক্তি সম্পন্ন। তবে যাই হোক না কেন টোনা, আমি চাই তোমার এই 7 স্ত্রী যেন তাদের এই জাদু শক্তি দিয়ে বনের সবাইকে সাহায্য করে। এই যে 7 বোনেরা, তবে আমি চলি গো। এ কথা বলে মিষ্টিটি খুশি মনে তার ছানাকে নিয়ে বাড়িতে চলে যায়। আর টোনাও 7 স্ত্রীর এমন প্রশংসা শুনে ভীষণ খুশি হয়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। কি গো টোনা, কি হয়েছে তোমার? তুমি তো একটু আগেই কাজের জন্য বাইরে গেলে, তবে এমন হাঁপাতে হাঁপাতে বাড়ি ফিরে এলে যে? তবে টুনি, আমি শুনে এলাম বনে নাকি এক ভয়ঙ্কর ঈগল এসেছে গো। ও নাকি সব পাখিদের খেয়ে ফেলে, জানো? কাল নাকি ও সুখী পায়রার স্বামীকেও খেয়ে ফেলেছে। সেজন্য সুখী পায়রা কি কান্নাটাই না আজ কাঁদছে। এসব তুমি কি বলছো টোনা? তাহলে তো মনে হচ্ছে ওই শয়তান ঈগল অনেক শক্তিশালী। টোনা, আমরা তো 7 বউ আছি, তুমি অত ভেবো না তো। আমরা আমাদের জাদু শক্তি বলে ওকে মেরে ফেলবো। টুনির কথা শেষ হতে না হতেই টোনার বাকি স্ত্রীরাও সেখানে চলে আসে। আর জানতে চাইলে টোনা তাদেরকেও সব কথা খুলে বলে। আর তখন তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে তারা সবাই মিলে দুষ্টু ঈগলের সাথে লড়াই করবে। না না, তোমরা ওই ঈগলের সাথে পেরে উঠবে না, কারণ ওই ঈগল যে অনেক শক্তিশালী। আর তাই আমি চাই না ওর সাথে যুদ্ধ করে তোমাদের কোনো ক্ষতি হোক। এবার সবাই ঘরে চলো তো, আমার অনেক খিদে পেয়েছে। এরপর তারা সবাই একসাথে ঘরে চলে যায় আর সবাই মিলে খাবারও খায়। আর রাত হতেই তারা যখন ঘুমিয়ে পড়েছিল, তার কিছুক্ষণ পরই ওই দানব ঈগল তাদের বাড়ির সামনে এসে তাদেরকে ডাকতে শুরু করে। আর হঠাৎ এমন ডাক শুনে টোনার ঘুম ভেঙে যায়। আর এত বড় ঈগলকে দেখে তো টোনা ভীষণ ভয় পেয়ে যায়। ততক্ষণে টোনার 7 স্ত্রীরাও জেগে ওঠে। এ কি, তোর বাসায় তো দেখছি অনেক পাখি। এরা কি সবাই তোর স্ত্রী নাকি? হ্যাঁ, তবে তো ভালোই হলো, আজ আমি একসাথে তোদের সবাইকে খেয়ে ফেলবো। না না, আপনি এখান থেকে চলে যান, আমরা তো আপনার কোনো ক্ষতি করিনি। তাহলে আপনি কেন আমাদের এভাবে খেতে চাইছেন বলুন তো? এভাবে টোনা অনেক আকুতি মিনতি করলেও ঈগল তার কোনো কথাই শোনে না। এসব দেখে টুনি মিনুটুনটুনিকে বলে, শোনো, আমার মনে হচ্ছে আমাদের এই জাদু শক্তি দিয়ে এত বড় ভয়ঙ্কর ঈগলের সাথে পেরে উঠবো না। তাই আমাদের বুদ্ধি দিয়েই কিছু একটা করতে হবে। তুমি একদম ঠিক কথাই বলেছ দিদি, তবে তুমি এত ভেবো না, আমি এক্ষুনি একটা ব্যবস্থা করছি। এ কথা বলে মিনুটুনটুনি জাদু করে একটি লাল ফল নিয়ে আসে আর তাতে বিষ মিশিয়ে কৌশলে ঈগলকে সেটা খাইয়ে দেয়। আর ফল খাওয়ার সাথে সাথে ঈগল মারা যায়। এতে তারা ভীষণ খুশি হয়ে যায়। এভাবে বনে যদি কোনো বিপদ আসতো, টোনার 7 বউ একসাথে তার মোকাবেলা করত। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে
ভুলো না কিন্তু।